আচ্ছা, তো ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার 2 ফিজিক্সের চ্যাপ্টার 2 ভেক্টর। ফার্স্ট কোশ্চেন আমার আসে হচ্ছে হোয়াট ইজ ভেক্টর। ভেক্টর যদি আমরা এখন শুরু করব, ভেক্টর 1 ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ ভেক্টর, ভেক্টর জিনিসটা কী, আর এই চ্যাপ্টারে কী আছে। এই চ্যাপ্টারে মেইনলি আছে হচ্ছে ভেক্টর কিভাবে আমরা আমাদের লাইফে ইউজ হয়, কোন কোন মানে ভেক্টর জিনিসটা কি, আমরা ভেক্টর দিয়ে কীভাবে ম্যাথ করে, কীভাবে ভেক্টর জিনিসটা কাজ করে, এই জিনিসটার এটার উপরে মানে এই চ্যাপ্টারটা। ভেক্টর জিনিসটা আমরা বিভিন্ন জায়গায় লাগে অনেক জায়গায় ভেক্টর লাগে, অনেক জায়গায়। যেমন কেমিস্ট্রি বোটানিতে লাগে, বোটানি কেমিস্ট্রিতে লাগে, ফিজিক্স কেমিস্ট্রি আবার ফিজিক্সেও লাগে। ওরকমভাবে ভেক্টরও অনেক জায়গায় লাগে, অনেক ক্যালকুলেশনস করতে গিয়ে লাগে। ঠিক আছে, আচ্ছা, প্রথমত ভেক্টর জিনিসটা কি। ভেক্টর হচ্ছে একটা কোয়ান্টিটি। এক কথায় বলতে গেলে ভেক্টর ইজ আ কোয়ান্টিটি। দুই ধরনের কোয়ান্টিটি আছে, স্কেলার ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটিতে কোনো ধরনের ডিরেকশন থাকে না। ভেক্টর কোয়ান্টিটিতে ডিরেকশন থাকে। স্কেলার কোয়ান্টিটিতে শুধু ম্যাগনিটিউড থাকে, মানে ভ্যালু থাকে। আর ভেক্টর কোয়ান্টিটিতে ম্যাগনিটিউড থাকে প্লাস ডিরেকশন থাকে, ম্যাগনিটিউড থাকে প্লাস ডিরেকশন। যদি বলা হয় যে যে একটা মানুষ একটা গাড়ির স্পিড 10 কিলোমিটার পার সেকেন্ড, একটা গাড়ির স্পিড 10 কিলোমিটার পার সেকেন্ড, এটা যদি বলে। আর আরেকটাভাবে বলা যায় যে একটা গাড়ির স্পিড 10 কিলোমিটার, একটা গাড়ি 10 কিলোমিটার পার সেকেন্ডে যাচ্ছে উত্তর দিকে, যাই হোক আর কি, ইস্ট দিকে, মনে করি ইস্ট দিকে যাচ্ছে। এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এটা যাচ্ছে একটা ম্যাগনিটিউড, আর এইখানে ম্যাগনিটিউডও আছে, এটাও আছে, মানে ডিরেকশনও আছে। তো যখন আমি বলবো এইটা ম্যাগনিটিউড আর ডিরেকশন যখন আমার এক হবে, তখন আমাকে এটা বলতে হবে এটা ভেক্টর কোয়ান্টিটি হিসাবে কাউন্ট হবে। কিন্তু যদি আমার কাছে শুধু ম্যাগনিটিউড থাকে, ভ্যালু থাকে কোনো, তখন সেটা কী হিসাবে কাউন্ট হবে? স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, সাপোজ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি গেছি, ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে। এখান থেকে আমি এখানে গেছি, আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছি, ডিরেকশন হবে আমার এই দিকে। আমি এখান থেকে এখানে ডিস্টেন্স কভার করছি 10 মিটার, আমি 10 মিটার হাঁটছি। তাহলে এখানে আমার এই এবি লাইনের একটা লাইন হইলো, আমার একটা এবি লাইনের ডিরেকশনও আছে, ম্যাগনিটিউডও আছে। তাহলে আমি এটা বলতে পারবো এবি ইজ আ ভেক্টর, আর এবিকে ভেক্টর হিসাবে লেখার জন্য আমি এ বি উপরে একটা সাইন দিতে হবে, এরকম ভেক্টর। যদি আমরা খাতায় কোনোভাবে লিখি যে এ বি, একটা লাইনকে আমরা যদি খাতায় কোনোভাবে লিখি, তো ওই লাইনটা যে একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা ইন্ডিকেট করার জন্য আমাকে এটা দিতে হবে, কারণ না হলে কেউ বুঝবে না যেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এই অ্যারোটা হচ্ছে বুঝাচ্ছে, ইন্ডিকেট করতেছে যে এই এবিটার একটা ডিরেকশনও আছে, এবি লাইনটার একটা ডিরেকশনও আছে, একটা ম্যাগনিটিউডও আছে। ওকে, আচ্ছা, এখন আমরা ক্লাস 9-10-এ কী শিখে আসছি। 9-10-এ ট্রাস্ট মি, 9-10-এ জাস্ট দুইটা ফর্মুলা শেখাইছে। ফর্মুলা দুটো আমরা সাপোজ একটা ট্রায়াঙ্গেল আমি হিসাব করি,
এই যে একটা ট্রায়াঙ্গেল, পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি, ঠিক আছে। আমার উদ্দেশ্য হচ্ছে এ থেকে সিতে যাওয়া। এখানে মনে করো আমার স্কুল, সিতে আছে আমার স্কুল আছে, আমার স্কুলে যেতে হবে, আমার এ থেকে সিতে যেতে হবে। আমি প্রথমে গেলাম এ থেকে বিতে, সাপোজ বিতে আমার একটা ফ্রেন্ড আছে, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে তারপরে গেলাম, আমি এ থেকে বিতে গেলাম, তারপর আমি স্কুলে গেলাম, তারপরে আমি বি থেকে সিতে গেলাম, ফ্রেন্ডকে নিয়ে স্কুলে গেলাম। তো আলটিমেটলি আমি স্কুলেই যাচ্ছি। এইটা এভাবে যাও যেই কথা, আর এ থেকে সি ডাইরেক্ট যাও সেই কথাই, সেম কথাই। এর জন্য আমি লিখতে পারি এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ সি ভেক্টর, ঠিক আছে। কিন্তু আমি এইটা কখনো লিখতে পারবো না যে এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি, কখনো না। এখানে অবশ্যই শুধু ম্যাগনিটিউডের কথা বলতেছি আমি, এখানে কোনো ধরনের ডিরেকশন আমি দিইনি, তাহলে আমি এটা বলতে পারবো না। ম্যাগনিটিউড আর ডিরেকশন মানে স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে অনেক তফাৎ আছে। এ বির ভ্যালু যদি 2 হয়, বিসি যদি 3 হয়, এটা যদি 5 হয়, তাহলে আমি লিখতে পারতেছি 2 + 3 = 5, কিন্তু কোনো ধরনের গ্যারান্টি আছে যে এটা 2 হবে, এটা 3 হবে, এটা 5 হবে? এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাইলেও আমি লিখতে পারবো 1 2 = 3, 1 + 2 = 3, ঠিক আছে। বাট কোনো ধরনের প্রুফ নাই যে এটা এখানে এরকম হবে। আমাকে আগে দুটার ভ্যালু জানতে হবে, এটার এ বির ভ্যালু, বিসির ভ্যালু, এসির ভ্যালু সব জানতে হবে, তারপর আমাকে এটা লিখতে হবে। আর এটা কমন সেন্সেই বলে দিতেছে যে এটা এই দুইটা মিলে কখনো এই একটা ডান্ডির সমান হবে না। আমি এতটুকু ডান্ডি একটা কাটি, একটা স্টিক এতটুকু কাটি, আর একটা স্টিক আমি এতটুকু কাটি, দুটো মিলালে কখনো কি এতটুকু হবে? জীবনেও পসিবল না। সো এটা আমি লিখতে পারবো না। ভেক্টরের এই একটা ফর্মুলা, এটাকে বলা হচ্ছে অ্যাডিশন ফর্মুলা, অ্যাডিশন রুল। আরেকটা হচ্ছে সাবস্ট্রাকশন রুল, ওইটা কোনো দরকার নেই আমাদের। আমরা এই অ্যাডিশন রুল থেকেই একটু এটার ভিতরে জানি। অ্যাডিশন রুলটা আমি আবার লিখি, এই ট্রায়াঙ্গেল অনুযায়ী লিখতেছি এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। এখন কিছু কিছু জিনিস ভেক্টরের ব্যাপারে সেটা আমি এখানে লিখি। নর্মাল জিনিস একটা, সেটা হচ্ছে এ বি প্লাস বিসি, এসিকে যদি আমি পাশে নিই তাহলে মাইনাস এসি, এটা আমি করতে পারি, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ লিখতে পারি। যদি আমি সাইন বদলাইতে চাই, মাইনাস থেকে প্লাস করতে চাই বা প্লাস থেকে মাইনাস করতে চাই, তখন আমাকে এই ইয়াগুলো ইন্টারচেঞ্জ করতে হবে। যদি থাকে এসি, তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাস সি এ, বুঝছো, ইকুয়ালস টু 0। এখন দেখো আমি কি লিখছি, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস টু 0, এটা প্রমাণ চাও? দেখো তুমি ফিগারে, এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে আবার এতে আসলে আমার কোনো ডিস্টেন্সে আমার কোনো ধরনের চেঞ্জ হয়েছে? আমি তো ঘুরে ফিরে এতেই আসলাম, এ থেকে বিতে, এ থেকে বিতে, তারপরে বি থেকে সিতে, বি থেকে সিতে, তারপরে সি থেকে এতে, সি থেকে এতে আসলাম, ঘুরে ফিরে আমি এতেই আসছি, ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা গেল। ভেক্টরের কিছু কাইন্ডস আছে, কিছু টাইপস আছে ভেক্টর, তো ভেক্টরগুলোকে ডিফারেন্সিয়েট করা হয়েছে অনেক ধরনের। আচ্ছা, ভেক্টর 14টা টাইপের ভেক্টর আছে আমাদের তপন ইসলামের বইয়ের অনুযায়ী, 14 টাইপ অফ ভেক্টরস। কেউ তোমাকে কখনো জিজ্ঞেস করবে না কত ধরনের ভেক্টর আছে, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে 14 বইল, আর মেনশন করবা যে তপনের বই অনুযায়ী।
অন্যান্য বইতে আরও বেশিক্ষণ থাকে আর কি। আচ্ছা, প্রথম টাইপ হচ্ছে ফ্রি ভেক্টর। ফ্রি ভেক্টরটা কি? যদি তুমি নিজে বলতে পারো যে সাপোজ একটা গ্রাফ পেপারে তোমাকে যদি বলা হয় যে তুমি যে কোনো একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে একটা ভেক্টর আঁকো, ঠিক আছে? তুমি যেই পয়েন্ট ইচ্ছা দাঁড়াও, তোমার পয়েন্টটাকে দাঁড়া করাও, ওখান থেকে তুমি ভেক্টরটা আঁকো, গেলাম। এটা হচ্ছে যে তুমি সাপোজ এখানে দাঁড়াইছো, এখান থেকে তুমি এইদিকে দৌড় দিছো, তোমার যেখানে ইচ্ছা তুমি দৌড় দিতে পারতা। তুমি এখানে দাঁড়াও, দৌড় দিতে পারতে এদিকে, তুমি এখানেও দাঁড়াতে পারতা, তুমি এখানেও দাঁড়াতে পারতা, টোটাল গ্রাফটা তোমার কন্ট্রোলে। এটাকে বলবে ফ্রি ভেক্টর। আরেকটা হচ্ছে যে লোকালাইজড ভেক্টর। সাপোজ আমি একটা গ্রাফ আঁকি, তোমাকে যদি বলে দেয় যে ভেক্টরটা হচ্ছে অরিজিন থেকে যাচ্ছে, অরিজিন থেকে শুরু হয়েছে, ফার্স্ট কোয়াড্রেন্টে গেছে, তোমার ইনিশিয়াল পয়েন্টটা তোমাকে ফিক্স করে দিয়েছে মানে ইনিশিয়াল পয়েন্টটা অরিজিন থেকে বলা হয়েছে, তার মানে তোমার অরিজিন থেকে শুরু করতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে থার্ড কোয়াড্রেন্ট বলে, এটাকে ফোর্থ কোয়াড্রেন্ট বলে। ফার্স্ট কোয়াড্রেন্টে গেলা তুমি, তোমার ইনিশিয়াল পয়েন্ট ফিক্স ছিল বলে এটাকে বলবো লোকালাইজ ভেক্টর। নেক্সট হচ্ছে লাইক ভেক্টরটা হচ্ছে সাপোজ দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনে থাকে, তাহলে এই দুইটাকেই বলবো লাইক ভেক্টরস। এটা প্যারালাল মানে এই দিকেও থাকতে পারে, এভাবে এই দিকে থাকতে হবে এরকম না, যে এই ডিরেকশনে থাকবে, দুইটাই যদি সেম ডিরেকশনে থাকে তাহলে বলবো আমরা দুইটা লাইক ভেক্টর হওয়ার আরেকটা কন্ডিশন হচ্ছে যে দুইটার ম্যাগনিটিউড সেম হইতেও পারে, নাও হইতে পারে, ম্যাগনিটিউড ডাজেন্ট ম্যাটার। সাপোজ এটা 5 মিটার গেছে, এটা 2 মিটার গেছে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু ডিরেকশন ওদের সেম হইলেই ওরা লাইক ভেক্টর। এরপরে আসবে আনলাইক ভেক্টর হচ্ছে যদি শুধুমাত্র দুইটা ভেক্টর যদি একে অপরের অপোজিট ডিরেকশনে কাজ করে, তাহলে সেটাকে বলবো আমি আনলাইক ভেক্টর, দুটোটাই আনলাইক ভেক্টর। এখানেও সিমিলারলি ম্যাগনিটিউডের কোনো কাজ নেই, ম্যাগনিটিউড ডাজেন্ট ম্যাটার। এটা যদি 10 মিটার যায় আর এটা যদি 3 মিটার যায়, ডাজেন্ট ম্যাটার, জাস্ট ডিরেকশনটা অপোজিট হইলেই দুটোটাকে বলবো আমরা আনলাইক ভেক্টর। এরপরে আসবে আমাদের হচ্ছে ইকুয়াল ভেক্টর। যদি দুইটা ভেক্টরের ডিরেকশন, ম্যাগনিটিউড দুইটাই যদি সেম হয় তাহলে আমরা বলবো হচ্ছে দুটোটাই ইকুয়াল ভেক্টর হইতে হইলে ডিরেকশনও লাগবে সেম দিকে, ম্যাগনিটিউডও লাগবে সেম দিকে, মানে ম্যাগনিটিউডও হইতে হবে সেম। এটা যদি 10 মিটার হয়, এটাকেও 10 মিটার হইতে হবে, ডিরেকশন যদি এদিকে যায়, এটাকেও এদিকে হইতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অপোজিট ভেক্টর আর নেগেটিভ ভেক্টর। যদি দুইটা ভেক্টরের ডিরেকশন একে অপরের অপোজিট হয় আর ম্যাগনিটিউড যদি সেম হয়, এটা 10 মিটার গেছে, এটা এই পয়েন্ট থেকে এইখান থেকে 10 মিটার গেছে, আর এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 10 মিটার গেছে, তাহলে দুইটাকে বলবো আমরা নেগেটিভ আর অপোজিট ভেক্টর। আচ্ছা, 7 হচ্ছে কোলিনিয়ার ভেক্টর কি? যদি দুইটা বা যতটা, 2টা 3টা 4টা যতগুলো ভেক্টর যদি তাদের মাঝখানে তারা যদি একে অপরের প্যারালাল হয়, প্যারালাল মানে হচ্ছে একদম এভাবে, মানে একটা জিনিস যদি এভাবে থাকে, এরপরে যদি এর নিচের জিনিস বা আশপাশের জিনিস যদি কোনো একটা জিনিস এরকম থাকে, তাহলে এই দুটোকে বলবো প্যারালাল।
আর যদি একটা জিনিস এরকম থাকে আরেকটা জিনিস একদম বরাবর সোজা 90 ডিগ্রি করে থাকে, তাহলে ওটাকে বলবো আমরা পারপেন্ডিকুলার। তো কয়েকটা ভেক্টর যদি প্যারালাল থাকে এরকমভাবে, ম্যাগনিটিউড ডাজেন্ট ম্যাটার, তাহলে তাদেরকে বলবো আমরা প্যারালাল কোলিনিয়ার ভেক্টর। আর নেক্সট হচ্ছে কোপ্ল্যানার ভেক্টর। আচ্ছা, এটা একটু বোঝার একটু কঠিন। ডেফিনেশনটা দেওয়া আছে, ইফ টু অর মোর ভেক্টরস লাই ইন আ প্লেন দেন দে আর কল্ড কোপ্ল্যানার। লাই ইন আ প্লেন বলতে কি বোঝাচ্ছে? সাপোজ একটা টেবিল, এই টেবিলে একটা পিঁপড়া হাঁটতেছে এইদিকে, আরেকটা পিঁপড়া হাঁটতেছে এইদিকে, আরেকটা পিঁপড়া হাঁটতেছে এইদিকে, সাপোজ এইদিকে, ঠিক আছে? কিন্তু তিনোটা পিঁপড়াই এই একটা টেবিলের উপরেই হাঁটতেছে, টেবিলের একটা সারফেসের উপরেই হাঁটতেছে। কোনো পিঁপড়া কিন্তু উড়তেছে না। উড়লে কি হইতো? উড়লে ও কিন্তু টেবিলের উপরে থাকতো না, ও 3 ডাইমেনশনভাবে থাকতো, তাই না? তখন ওটা আমরা বলতাম ও প্লেন সারফেসে নাই, ও সারফেসের উপরে। কিন্তু এই তিনোটা পিঁপড়া একই সারফেসের উপরে আছে, ঠিক আছে? তাহলে এইটাকে বলতে পারতেছি যে সবগুলো পিঁপড়া একটা প্লেনের উপরে আছে। সিমিলারলি যদি বলি যে আমরা একটা 3টা বা 2টা যে কোনো 2টা যদি ভেক্টর একটা প্লেনের উপরে থাকে, যেমন এইখানে এই পিঁপড়াটা এখানে এটার একটা ভেক্টর হয়েছে, এখানে এটার একটা ভেক্টর হয়েছে, এটারও একটা ভেক্টর হয়েছে, তাই না? এই ডিরেকশনে গেছে ও, ওর ম্যাগনিটিউডও আছে যে এতখানিক ডিস্টেন্স সে কভার করছে, 10 মিটার হোক, 5 মিটার হোক, 2 মিটার হোক, তাই না? এখানে তো একটা ভেক্টর ক্রিয়েট হয়েছে আপাতত, আলটিমেটলি একটা ভেক্টর ক্রিয়েট তো হয়েছে, তাই না? তাহলে এটাকেও আমরা বলতে পারি যে এখানে আমরা 3টা কোপ্ল্যানার ভেক্টর পাচ্ছি, কারণ একটা প্লেনের উপরেই আছে, ঠিক আছে? এরকম যদি থাকে, একটা প্লেনের উপরে যদি কয়েকটা ভেক্টরস থাকে একই প্লেনের উপর, দেন দে আর কল্ড কোপ্ল্যানার ভেক্টর। সংজ্ঞাটা বইতে দেওয়া আছে। এরপরে আসতে প্রপার ভেক্টর। যদি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড 0 না হয়, তাহলে এটাকে বলবো আমরা প্রপার ভেক্টর। ম্যাগনিটিউড 0 কীভাবে হবে বলো? ম্যাগনিটিউড 0 হলে তখন এটা হবে একটা ডট, এটার কোনো ম্যাগনিটিউড নেই। যদি 0 না হয় তাহলে এটাকে আমরা বলতে পারবো প্রপার ভেক্টর। এরপরে আসবে হচ্ছে 10 নাল ভেক্টর। নাল ভেক্টরটা হচ্ছে যদি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 0, তাহলে এটাকে বলবো আমরা নাল ভেক্টর, ঠিক আছে? যদি ভেক্টরটা ম্যাগনিটিউড 0 থাকে, মানে জাস্ট একটা ডট, এটার কোনো ম্যাগনিটিউড নেই, তাহলে এটা হবে 0, এটা হবে নাল ভেক্টর। তারপরে হচ্ছে ইউনিট ভেক্টর, যেই সংজ্ঞাটা সারা জীবন আসে, ইউনিট ভেক্টর। এর চেয়েও ইম্পর্টেন্ট আরও একটা আছে, ইউনিট ভেক্টর। আচ্ছা, যদি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড 1 হয়, তাহলে ওটাকে বলবো আমরা ইউনিট ভেক্টর। ম্যাগনিটিউড 1। সাপোজ তোমাকে একটা ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে এ ভেক্টর, এটার ম্যাগনিটিউড হচ্ছে 5। এই ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করতে বলবে, ঠিক আছে? তখন তোমাকে করতে হবে কি, এ ভেক্টর বাই এ বের করতে হবে। তখন এই কোর্সটা আমি লিখতে পারবো এ, ছোট হাতের এ। আর এটাই হচ্ছে ইউনিট ভেক্টর। কেমনে কি? দেখো, 5, এই যে এখানে 1 মিটার আছে, টোটাল হয়েছে 5 মিটার। এখানে 1 মিটার, এইখানে 1 মিটার, 2 মানে 1 মিটার, 1 2 3, আর এখানে 1 মিটার, এখানে 1 মিটার, ঠিক আছে? ছোট এই 1 মিটারকে বলতেছি আমি একটা এ, ঠিক আছে? এই একটা 1 মিটারকে 5 বার নেওয়ার পরে আমি নিতেছি হয়েছে আমার 5 মিটার, তাই না? তাহলে এই এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 5,
আর এখানে আমার আছে ম্যাগনিটিউড, নিচে ম্যাগনিটিউড দিতে হবে আমাকে, সো আমি নিচে দিলাম ম্যাগনিটিউড, তাই না? আর উপরে ছিল আমার উপরে ছিল আমার এ ভেক্টর। এ ভেক্টরে নিশ্চয়ই একটা ভ্যালু দেওয়া থাকবে। এ ভেক্টরে এ ভেক্টর যদি কোশ্চেনে দেওয়া থাকে যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 5a, মানে 5টা এরকম এ মিলেই হয়েছে আমার একটা এ ভেক্টর, বড় এ ভেক্টর হয়েছে, তাই না? একটা ছোটো হাতের এ ভেক্টর হচ্ছে 1 মিটার, তাহলে 5টা ছোটো হাতের এ ভেক্টর মিলে হয়েছে আমার টোটাল এ ভেক্টরটা, তাই না? তাহলে আমি এখানে লিখি 5a ইকুয়ালসটা আমার কী আসবে? ছোটো হাতের একটা এ ভেক্টর, তাই না? 5 কাটা ছোটো একটা এ ভেক্টর থাকে আমার কাছে। এই এ ভেক্টরের ম্যাগনিটিউড অলওয়েজই 1-এ আসে, এটাকে আমি বলবো ইউনিট ভেক্টর, ঠিক আছে? এই সিম্পল কেসের জন্য অলওয়েজ 1 আসবে, কমপ্লেক্স কেসে গেলে আরও কমপ্লেক্স হবে। তো এই এ ভেক্টরটা যখন এটা ইউনিট ভেক্টর এ, এটাকে আমি এভাবেও লিখতে পারি, উপরে একটা ক্যাপ, এটা দিলে আমি ডিরেক্টলি বুঝতে পারতেছি যে এটা একটা ইউনিট ভেক্টর। ক্যাপটা দেওয়ার মানে ইউনিট ভেক্টর। এরপরে আসতেছে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে পজিশন ভেক্টর। যদিও এটা নিয়ে এটা সংজ্ঞাটা বেশি একটা আসে না, সংজ্ঞা আসে ইউনিট ভেক্টরের, বাট এইটা আমার অনেক লাগে, ইম্পর্ট্যান্ট অনেক। ইউনিট ভেক্টরটা কি? ইউনিট ভেক্টরটার সংজ্ঞাটা দেওয়া আছে, দ্য ভেক্টর উইচ ডিটারমাইন্স দ্য পজিশন অফ আ পয়েন্ট উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন অফ দ্য রেফারেন্স ফ্রেম ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট। এটার বাংলা মানে হচ্ছে, যদি এরকম একটা গ্রাফ থাকে আর এটা হচ্ছে অরিজিন, যদি যে গ্রাফের একটা পয়েন্ট এটা, তোমাকে বলছে এই পয়েন্টটা বের করো অরিজিনের সাপেক্ষে, তখন তুমি বলবা অরিজিন থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি একটা ভেক্টর ড্র করা হয় তাহলে আমি ওই পয়েন্টটা পাবো, এটা হচ্ছে অরিজিন, তাই না? এভাবে বলতে হবে, তাই না? তার মানে হচ্ছে আমি এই পয়েন্টটার অ্যাড্রেস পাইলাম, এই পয়েন্টটার অ্যাড্রেস যদি আমি পজিশন ডিটারমাইন করি, এই পয়েন্টটার পজিশন আমি ডিটারমাইন করলাম, আর এই ভেক্টরটার সাহায্যে আমি এই পয়েন্টটার পজিশন ডিটারমাইন করছি, তাহলে আমি এই ভেক্টরটাকে বলতে পারবো পজিশন ভেক্টর। আর অলওয়েজ যে কোনো পয়েন্টের পজিশন যদি ডিটারমাইন করতে হয় তাহলে ওটাকে অবশ্যই অরিজিনের সাপেক্ষে ডিটারমাইন করতে হবে, ঠিক আছে? তো সেটাই বলছে যে যদি অরিজিনের সাপেক্ষে কোনো পয়েন্টের পজিশন ডিটারমাইন করা হয় তাহলে ওই ভেক্টরটাকে বলা হবে পজিশন ভেক্টর অফ দ্যাট পয়েন্ট, ওই পয়েন্টের পজিশন ভেক্টর। 13 হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আচ্ছা, সাপোজ এখানে আমার 2টা পজিশন ভেক্টর আছে, মানে সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, একটা গাড়ি আছে, এই গাড়িটা এখান থেকে আসলো এখানে, ঠিক আছে? এখান থেকে ওর পজিশন চেঞ্জ করে আসছে এখানে। তো একবার আমি ওই গাড়িটার পজিশন আমি ট্র্যাক করছি, ডিটারমাইন করছি এই ভেক্টরটার সাহায্যে। আবার এখানে আসার পরে আমি আবার ওর পজিশন ডিটারমাইন করছি এই ভেক্টরটার অন্য আরেকটা ভেক্টরের সাহায্যে অরিজিনের সাপেক্ষে। তো এই যে চেঞ্জটা হলো, চেঞ্জ একটা ভেক্টর আমি পাবো না, এদেরও যদি জয়েন করি আমি, আর এখান থেকে এখানে আসছে, তাহলে আমার ডিরেকশন হবে এখানে আমি একটা পজিশন চেঞ্জ হওয়ার আমি একটা ভেক্টর পাচ্ছি। এই যে পজিশন চেঞ্জ ভেক্টর অফ আ বডি ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এই ভেক্টরটাকে আমি বলবো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এটা এ হলে, এটা বি হলে, এটা ও হলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর হবে এ বি। লাস্ট হচ্ছে রেসিপ্রোকাল। যদি একটা ভেক্টরের ম্যাগনিটিউড হয় 10 হয়, আর আরেকটা ভেক্টরের ম্যাগনিটিউড যদি হয়, আরেকটা ভেক্টর মানে বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি হয় 1/10, তাহলে আমরা এই দুইটা ভেক্টরকে বলতে পারবো রেসিপ্রোকাল ভেক্টর। ভেক্টর চ্যাপ্টারটা অনেক পড়া লাগবে, অনেক। আর আমি তো 10-12 মতো তো পড়ছি, তোরা পড়াতে গিয়ে 3-4 বার হয়েছে আমার, তো অনেক পড়া লাগে, ঠিক আছে?
আমারও এখনও অনেক জায়গায় ঘাটতি থাকে, পড়াইতে পারি না, তোরেও অনেক জায়গায় ঘাটতি আছে আই নো, ঠিক আছে, বাট অনেক পড়া লাগবে, বইটা পড়া লাগবে ভাই। আচ্ছা, আমরা এখানে অ্যাডিশন আসলাম, আমরা এই যে এই পর্যন্ত আমি শেষ করছি। এই 14টা সংজ্ঞা আছে, 14টা সঙ্গে মুখস্থ করা লাগবে, প্রত্যেকটা সংজ্ঞা মুখস্থ করা লাগবে। এই পর্যন্ত শুধু সংজ্ঞা মুখস্থ করা লাগবে, বইয়ের এই পর্যন্ত আর কোনো কিছু মুখস্থ করা লাগবে না। এখানে কোনো সংজ্ঞা এগুলো মুখস্থ করা লাগবে না, ল ম এগুলো শিখলেই হয়ে যাবে। এগুলো 9-10-এর কমিউটেটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল নট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ল আসছে নতুন, ল অফ প্যারালেলোগ্রাম, এটা অনেক ইম্পর্ট্যান্ট, আমি এখানে মার্ক করে এটা মুখস্থ করা লাগবে। আচ্ছা, লেখা হচ্ছে if two adjacent arms drawn from an angular point of a parallelogram represent the magnitude and direction of two vectors of same kind acting, আচ্ছা এই পর্যন্ত আগে আমরা ইমাজিন করি। বলা আছে if two adjacent arms drawn from an angular point of an parallelogram represent the magnitude and direction of two vectors of same kind। আসি আমরা, বলা আছে টু অ্যাডজেসেন্ট আর্মস অফ এ প্যারালেলোগ্রাম, ঠিক আছে, একটা পয়েন্ট থেকে দুইটা অ্যাডজেসেন্ট আর্ম আমি নিলাম, এরকম একটা এরকম একটা প্যারালেলোগ্রাম। এটা বলা আছে, আমি একটা প্যারালেলোগ্রাম আঁকি, ঠিক আছে, হয়নি টু জাস্ট সাপোজ একটা প্যারালেলোগ্রাম। বলা আছে টু অ্যাডজেসেন্ট আর্ম, দুইটা অ্যাডজেসেন্ট আর্ম আমি নিলাম, এই যে এটা একটা আর্ম এটা একটা আর্ম, এই আর্মটা অ্যাডজেসেন্ট আর্ম হচ্ছে এটা, আর দুইটার একটা সিঙ্গেল পয়েন্ট আছে এটা। আচ্ছা, বলছে যে রিপ্রেজেন্ট দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ টু ভেক্টরস অফ সেম কাইন্ড। আচ্ছা, রিপ্রেজেন্টস দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ টু ভেক্টরস মানে এটা দুটোই একটা ভেক্টর। এটা আমি নাম দিই এ, এটা বি, এটা সি, এটা ডি। এটা হচ্ছে এ থেকে বিতে গেছে, এ থেকে ডিতে গেছে। এটার ম্যাগনিটিউড সাপোজ 10, এটার ম্যাগনিটিউড সাপোজ 5। আচ্ছা, অফ সেম কাইন্ড বলা মানে অফ সেম কাইন্ড মানে হচ্ছে এটাকে যদি আমি ধরি যে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে একটা গাড়ি গেছে, তাহলে এখানেও এ থেকে ডিতে একটা গাড়ি যাবে, একটা মানুষ যাবে না বা একটা কুকুর যাবে না, দুটোটা ভেক্টর সেম কাইন্ড, এর জন্য বলেছে সেম কাইন্ড। অ্যাক্টিং অন আ পার্টিকেল অ্যাট আ টাইম, অ্যাক্টিং অন আ পার্টিকেল মানে এই পার্টিকেলটার কথা বলা হয়েছে। যদি আমি বলি যে এই পার্টিকেলটার উপরে এখানে সাপোজ যদি একটা মানুষ দাঁড়ানো থাকে, এখানে যদি এই মানুষটার উপরে যদি একটা ফোর্স দেয়, এইদিকে ধাক্কা দেয় কেউ, এখানে দাঁড়ানো একটা মানুষ যদি এই মানুষটাকে, এই পয়েন্টের মানুষটাকে একটা ধাক্কা দেয় এতখানি মানে এই দিকে এই ডিরেকশনে, তাহলে এই পার্টিকেল, এটাকে আমি বলবো যে অ্যাক্টিং অন দিস পার্টিকেল মানে এই পার্টিকেলটার উপরে অ্যাক্ট করতেছে অ্যাট আ টাইম বলতে বোঝানো হয়েছে যে এইদিকেও অ্যাক্ট করতেছে যেই টাইমে, ওই দিকেও অ্যাক্ট করতেছে ওই টাইমে। তার মানে এই মানুষটা এই পয়েন্টের মানুষটাকে যেই টাইমে ধাক্কা দিছে এই দিকে, এইখানে খাড়ানো একটা মানুষ এই পয়েন্টের মানুষটাকে এই দিকে ধাক্কা দিছে ঠিক ওই টাইমে, ঠিক আছে। কথা হচ্ছে যে মানুষটা কখন কই যাবে, তাই না, এদিকেও ধাক্কা দিয়েছে ওদিকেও ধাক্কা দিয়েছেন, মানুষটা কোন দিকে যাবে। এই যে অ্যাক্টিং অন আ পার্টিকেল অ্যাট আ টাইম, then the diagonal of the parallelogram drawn from that point will represent the magnitude and direction of the resultant of the two vectors. Diagonal of the point of the parallelogram, diagonal of the parallelogram from that point will represent the magnitude and direction of that resultant. মানে এইদিকেও ধাক্কা দেওয়ার পরে রেজাল্টেন্ট সে এই মানুষটা এই দিক দিয়ে যাবে, এদিকেও যাবে না, রেজাল্ট হবে তার এদিকে যাবে। আর এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা ক্রিয়েট হয়েছে এটার যে ম্যাগনিটিউড হবে ওই ম্যাগনিটিউডেই সে এদিকে যাবে, ওই ম্যাগনিটিউডটাই সে ফিল করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্যারালেলোগ্রামের ল। আমি আরেকবার আঁকি, এটাকে ও দিছি, এটাকে এ দিছি, এটাকে সি দিছি, এটাকে বি দিছি, আর এটা হচ্ছে রেজাল্টেন্ট যেহেতু এটাকে আর দিলাম আমি।
এদিক থেকে এদিকে গেছে, ডিরেকশন আমি এভাবে দিছি। সাপোজ ও এ হচ্ছে পি ভেক্টর, আর ও বিকে বলতেছি আমি কিউ ভেক্টর, আর এটা তো আর ভেক্টর, ও সিকে আমি বলতেছি আর ভেক্টর। আচ্ছা, তো আমার কি বলা হয়েছে যে এই যে এই পি ভেক্টর আর কিউ ভেক্টর মানে ও এর ভেক্টরের আর ও বি ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে আর ভেক্টর, তাই না? তাহলে আমি লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর, তাই না? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর আমি আর লিখতে পারলাম। মানে হচ্ছে যে পি ভেক্টরের দিকেও ফোর্স দিছে, কিউ ভেক্টরের দিকেও ফোর্স দিছে, কিন্তু ইকুয়ালস টু হয়ে গেছে আর ভেক্টর, মানে রেজাল্টেন্ট হয়ে গেছে, মানে দুইটা মিলানোর পরে এই দিকেও ফোর্স দেওয়ার পরে এদিকেও ফোর্স দেওয়ার পরে যখন দুইটা মিলে গেছে প্লাস হয়ে গেছে, তখন হয়ে গেছে আর ভেক্টর, রেজাল্টেন্টটা হয়ে গেছে আর। আচ্ছা, এখন হচ্ছে এই রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউডটা বের করতে হবে। আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থেটা, আর এই যে পুরা অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আলফা। আর এর ম্যাগনিটিউড আমার বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে থেটা, এটা হচ্ছে আলফা। অলওয়েজ যেটা এক্স অ্যাক্সিসের সাথে থাকে, এখানে যদি আমি একটা গ্রাফ আঁকি, যেই অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের সাথে থাকবে, এক্স অ্যাক্সিসের সাথে কোনটা আছে? রেজাল্টেন্টের সাথে এবং এক্স অ্যাক্সিসের সাথে, ওইটা হচ্ছে, ওইটার নাম দিব আমরা থেটা। আর যেই অ্যাঙ্গেলটা পুরাটার সাথেই আছে, মানে পি ভেক্টরের সাথেও আছে কিউ ভেক্টরের সাথেও আছে, ওইটাকে বলবো আমরা আলফা। ঠিক আছে, রেজাল্টেন্টের সাথে আর নিচের ভেক্টরটার সাথে যেটা আছে ওটাকে আমরা বলবো হচ্ছে থেটা, যে অ্যাঙ্গেলটা আছে। ওকে, এটা গোলমেল করা যাবে না। এখন আমরা আর এর ম্যাগনিটিউড বের করব। আর এর ম্যাগনিটিউড বের ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখানে আমার কী লাগতেছে? রুট ওভারের নিচে আমার লাগতেছে পি এর ম্যাগনিটিউড, কিউ এর ম্যাগনিটিউড 2 ইন্টু আবার পি এর ম্যাগনিটিউড লাগতেছে, কিউ এর ম্যাগনিটিউড লাগতেছে কজ আলফা। আলফার ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকবে, পি একটা ভেক্টর কোশ্চেনে দেওয়া থাকবে, কিউ একটা ভেক্টর কোশ্চেনে দেওয়া থাকবে, পি ভেক্টরের ম্যাগনিটিউড লাগবে, কিউ ভেক্টরের ম্যাগনিটিউড লাগবে। এখন পি ভেক্টরের ম্যাগনিটিউড, কিউ ভেক্টরের ম্যাগনিটিউড কেমনে বের করতে হয় ওইটা হচ্ছে আলাদা কথা। যে কোনো একটা ভেক্টর ওটার ম্যাগনিটিউড বের করতে হলে আমাকে করতে হবে, মানে সাপোজ পি ভেক্টর সাপোজ মনে করুন হচ্ছে 5, পি ভেক্টর মনে করো 5 দেওয়া আছে 5 মিটার, কিউ ভেক্টর সাপোজ দেওয়া আছে হচ্ছে 6 মিটার, তখন এখানে আমার ইকুয়ালস টু হবে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 6 কজ আলফার ভ্যালু মনে করো 60 ডিগ্রি। তো এটা ক্যালকুলেটারে বসালে অ্যান্সারটা এসে পড়বে। আচ্ছা, এখন যদি আমাকে বলে এই থেটার ভ্যালুটা বের করতে, মানে রেজাল্টেন্টটা কতটা অ্যাঙ্গেল করতেছে, কোন দিকে রেজাল্টেন্টের ডিরেকশন যদি জানতে চায়, তখন আমরা অলওয়েজ এই থেটাটা বের করব। রেজাল্টেন্টের ডিরেকশন মানে কি, রেজাল্টেন্টটা কোন দিকে যাচ্ছে, তো তখন আমি বলবো যে রেজাল্টেন্টটা থেটা ডিগ্রি অ্যাঙ্গেল করছে পি ভেক্টরের সাথে, থেটা ডিগ্রি অ্যাঙ্গেল পি ভেক্টরের সাথে করে রেজাল্টেন্টটা গেছে। ওই রেজাল্টেন্টটা বের করার আর একটা ফর্মুলা, সেটা হচ্ছে ট্যান থেটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। কিউ ছিল আমার 6, আমি 6 দিয়েছিলাম, সাইন আলফার ভ্যালু 60 ধরছিলাম, 60, পি হচ্ছে 5 প্লাস 6 কজ আলফা। এভাবে আমি ট্যান থেটা মানে ক্যালকুলেটারে দিয়ে থেটার ভ্যালু বের করে ফেলবো, গেল। আচ্ছা, এখন আমার বুঝে দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ রেজাল্টেন্ট।
রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে কত? দেখো, পি এর মান তো দেওয়াই থাকবে, কিউ এর মানও দেওয়াই থাকবে, 2pq pq এর মানও দেওয়াই থাকবে অফকোর্স। কজ আলফার ভ্যালুটাই চেঞ্জ হতে পারে শুধুমাত্র। কজ আলফাটার ভ্যালু ভ্যারি করতে পারে। সো এইখানে যদি আমি কজ আলফার হাইয়েস্ট ভ্যালু নেই, কজ আলফার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 0, কজ 0 ডিগ্রি। কজ 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। কজের ভ্যালু কখনো 1-এর চেয়ে বেশি হবে না, -1-এর চেয়ে কম হবে না। এটা কজ থেটার রেঞ্জ। কজের ভ্যালু যতই দাও ক্যালকুলেটারে, -1-এর কম হবে না, 1-এর বেশি হবে না। তো এইখানে আমি যদি কজের ভ্যালু 1 ধরে করি, তাহলে p²q² প্লাস, যদি আমি 1 ধরে করি তাহলে আমার আসে কি, এই যে এখানে আমি cos θ = 1 যদি দিই, তাহলে আসছে আমার √p² প্লাস q² প্লাস 2pq। cos আলফার ভ্যালু 1, সো আমি 1 দিলাম না। তো এটা আমার a² প্লাস 2ab প্লাস b² সূত্রতে চাই √p প্লাস q হোল স্কোয়ার আর √এ কাটাকাটি p প্লাস q। সিমিলারলি আমি যদি, এটা হচ্ছে আর ম্যাক্স, এর চেয়ে বেশি আর এর ভ্যালু হতে পারে না। দেখো 0 ডিগ্রি মানে কি, মানে হচ্ছে এই যে এই রেজাল্টটা 0 ডিগ্রি করছে, মানে এই যে এরকম, এটার উপরেই ভেক্টরটা রেজাল্টেন্ট, এটাই পি ভেক্টর, এটার উপরেই আবার রেজাল্টেন্টের ভেক্টরটা, ঠিক আছে? এটাকে বলতেছে 0 ডিগ্রি, এর চেয়ে বেশি আর এর ম্যাগনিটিউড হইতে পারবে না। এখন যদি বলা হয় এখন যদি বলা হয় আর এর মিনিমাম ভ্যালু, আর এর মিনিমাম ভ্যালু নিতে হলে আমার কজের মিনিমাম ভ্যালু নিতে হবে। কজের মিনিমাম ভ্যালু -1, ঠিক আছে? তাহলে আর ইকুয়ালস টু আমার এখানে আমি -1 বসাই দিই, কজ আলফার জায়গায় -1, p² প্লাস q² মাইনাস 2pq। এটা হবে আমার p মাইনাস q হোল স্কোয়ারের সূত্র। তাহলে √p মাইনাস q হোল স্কোয়ার ইকুয়ালস টু থাকবে p মাইনাস q। এটা হচ্ছে আর মিনিমাম। এভাবে আসছে আর ম্যাক্স আর আর মিনিমাম। তো আমাদের বইয়ের এই যে পর্যন্ত আর মিনিমাম পর্যন্ত আমাদের শেষ। এখন আমরা রেজলিউশন অফ ভেক্টরস পড়ব। আচ্ছা, একটু আগে আমরা পড়ছি যে দুইটা ভেক্টর যদি এভাবে থাকে, তাহলে মাঝখান দিয়ে একটা রেজাল্টেন্ট আসে। এদের দুইটা ভেক্টরের একটা রেজাল্টেন্ট থাকে, ঠিক আছে? তার মানে যদি আমাদেরকে এই ভেক্টরটা দেওয়া থাকে আর এই ভেক্টরটা দেওয়া থাকে, তাহলে আমরা বলতে পারি যে মাঝখান দিয়ে একটা রেজাল্টেন্ট থাকবে অবশ্যই। সিমিলারলি যদি আমাদেরকে রেজাল্টেন্ট ভেক্টরটাই দেওয়া থাকে, তাহলে ওইটার আমরা বুঝে নিতে হবে যে ওইটার এদিকে একটা কম্পোনেন্ট আছে আর এদিকে আর একটা কম্পোনেন্ট আছে। অলওয়েজ একটা ভেক্টরের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা এক্স অ্যাক্সিসের দিকে আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে থাকবে, ঠিক আছে? যে কোনো ভেক্টরের একটা এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট থাকবে, একটা ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট থাকবে। তো এক্স অ্যাক্সিসের কম্পোনেন্টটার এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে? এক্স অ্যাক্সিসের কম্পোনেন্টটার কি, সাপোজ এটা হচ্ছে আলফা, দিলাম আমি আলফা। এখন কথা হচ্ছে যে এক্স অ্যাক্সিসের কম্পোনেন্টটার ভ্যালু বের করতে হবে। আমরা এতক্ষণ করছি হচ্ছে এই একটা ভেক্টর দেওয়া ছিল, আমরা বের করছি এই ভেক্টরটার ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল বের করছি, তাই না? আর এর ম্যাগনিটিউড আর আর এর ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল বের করছি। এখন আমার দেওয়া আছে আর আমার এটা বের করতে হবে, এই দুইটা বের করতে হবে, তাই না? তখন আমি কি করব, যে কোনো ভেক্টরের দুইটা কম্পোনেন্টের ভ্যালু, সাপোজ এটা আর, এটা অ্যাঙ্গেল আলফা মেক করছে, ওয়াই এটা, এক্স কম্পোনেন্টের ভ্যালু হবে আর কজ আলফা, ওয়াই কম্পোনেন্টের ভ্যালু হবে
আর সাইন আলফা। ঠিক আছে, অলওয়েজ এটা মনে রাখতে হবে, এটা আমাদের মানে অনেক ক্ষেত্রে লাগে। এক্সের ভ্যালু হবে ম্যাগনিটিউড হবে, এক্সের ম্যাগনিটিউড হবে আর কজ আলফা, ওয়াইয়ের ম্যাগনিটিউড হবে আর সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা এই ফর্মুলাটা আমরা তখন ইউজ করতে পারবো যখন দুটো কম্পোনেন্ট পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, মাঝখানে যদি 190 ডিগ্রি থাকে তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক আছে, যদি 90 ডিগ্রি হয়, এখানে মাঝখানে 90 ডিগ্রি, অলওয়েজ 90 ডিগ্রি। যদি কোনো কারণে মাঝখানে 90 ডিগ্রি না হয় তখন কি, সাপোজ এই একটা ভেক্টর, এটার দুইটা কম্পোনেন্ট হচ্ছে একটা এইদিকে আর একটা এইদিকে। ঠিক আছে, মানে এদিক থেকে একজন লাথি দিচ্ছে, এদিক থেকে একজন লাথি দিচ্ছে, কিন্তু গেছে সে এইদিকে, এটা মাঝখানে 90 ডিগ্রি নাই। অ্যাজ অলওয়েজ আমরা দুটো অ্যাঙ্গেল তো আমরা পাই, একটা হচ্ছে আলফা, এই পুরো অ্যাঙ্গেলটা সরি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আর শুধু এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা তুললাম আমরা, আর এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, এটা হচ্ছে এক্স ভেক্টর, এটা ওয়াই ভেক্টর। ঠিক আছে, তো এই ভেক্টরটার আমি ভ্যালু কীভাবে বের করব? এক্স ভেক্টর ইকুয়ালস টু হবে আর এর ম্যাগনিটিউড সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর ওয়াইয়ের ভ্যালু হবে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। দুইটা একটু রিলেট করলে প্রচণ্ডই রিলেটেবল জিনিসটা, আর নিচেরটা তো সেমই, সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা, আর সাইন বিটা আর সাইন আলফা। সো আমরা তো বুঝতে পারছি তাই না জিনিসটা কি, রেজলিউশন অফ ভেক্টরস। আমি আরেকবার একটু রিপিট করি, মেইন কথা হচ্ছে যে যদি কোনো ধরনের ভেক্টর আমাদের দেওয়া থাকে, অলওয়েজ মনে করতে হবে যে এটার দুইটা কম্পোনেন্ট আছে। যদি কম্পোনেন্ট বলে না দেওয়া থাকে যে কোন ডিরেকশনে, তখন আমরা মনে করবো এটা অলওয়েজ একটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি ডিরেকশনেই আছে। ঠিক আছে, আর আমরা মোস্ট অফ দ্য কেস আমার এই দুইটা ফর্মুলাই লাগে, এই দুইটা ফর্মুলা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। এক্স ইকুয়ালস টু আর কজ আলফা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। ঠিক আছে, এটাকে বলা হয় এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট, এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট। ঠিক আছে, যদি বলা হয় যে এই ভেক্টরের, এটা একটা ভেক্টর, এটার এক্স অ্যাক্সিসের কম্পোনেন্টের ভ্যালু বের করো, তাহলে আমরা এইটার ভ্যালু বের করতে হবে, এই যে এক্স অ্যাক্সিসের কম্পোনেন্টের ভ্যালু বের করতে হবে এক্স ইকুয়ালস টু আর কজ আলফা। ঠিক আছে, সিমিলারলি যদি বলা হয় যে ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্টের ভ্যালু বের করো, তখন আমি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন আলফা বের করবো। গেল আমার এই পর্যন্ত আমার শেষ। এরপর হচ্ছে ইট ইজ ইজিয়ার টু পুল আ লন রোলার দ্যান টু পুশ। আচ্ছা, এই পর্যন্ত একটা ভিডিও থাকুক। অনেক ফাস্ট পড়া লাগলো আমাদের, আমরা অলরেডি অনেক পিছিয়ে গেছি ভাই। ঠিক আছে।